আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। স্মোকিং and tobacco use can causes cancer and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে জোরালোভাবে বাতাস বইছে শুধু, আর তার মধ্যেই আকাশের গতিক ভালো নয়। ইতিমধ্যেই আর চাঁদপুরের জঙ্গলের বাউলের আখড়ায় বাউল গান গাইতে আসা সব বাউলেরা আকাশের অবস্থা ভালো না দেখে আসর ছেড়ে একে একে চাঁদপুরের বাউল পাড়ায় তাদের নিজেদের বাড়িগুলোতেও চলে যেতে শুরু করেছে। আজ আখড়ায় ভিড় হয়নি, সেই কারণে পয়সাও তেমন ওঠেনি কারোর গান গেয়ে। সকলে আখড়া থেকে চলে গেলেও অন্ধকারে একমাত্র চোখ বুজে বসে একতারা হাতে গুনগুন সুর করে গান গাইছিল চন্দনা। জোরালো একটা বাতাস মাঝে মধ্যেই এসে লাগছে তার গায়ে, তার সাথে সেই হাওয়ার বেগে একটু একটু করে সরে যাচ্ছে তার গায়ের ওপরের শাড়ির অংশটা, তবে সে তা সামলেও নিচ্ছে। এমন সময় হঠাৎ একটা হাত তার বক্ষ শাখার ওপরে এসে ঠেকতেই চমকে উঠে চোখ খোলে চন্দনা এবং দাঁড়িয়ে হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে তার স্বামী নিতাই বাউলকে দেখে বলে, ও তুমি? হ্যারিকেনের আলোয় অপর প্রান্ত থেকে দৃশ্যমান একটা আধবোঝা পুরুষের ঠোঁটের ধারে যেন ফুটে উঠল একটা হাসির রেখা। তার সঙ্গে একটা পুরুষ কণ্ঠস্বর তাকে বলল, হ্যাঁ গো চন্দনা, আমি। তা তুমি ঘরে যাবে না? সবাই তো চলে যাচ্ছে শোরগোল শুনে, বুঝলাম। আজ তো আগ্রায় কেউই আসবে না আমাদের গান শুনতে। ওই দিকে বসে তোমার গলার গানের একটা সুর শুনতে পেলাম, তাই হাত নেড়ে নেড়ে তোমায় খুঁজতে খুঁজতে এদিকে এলাম। চলো এবার ঘরে চলো, মেঘের শব্দ শুনছি, ঝড় আসবে মনে হয়, বুঝলে। এই বলে আবারও নিতাই বাউলের হাতটা এসে ঠেকল চন্দনার হাতের আঙুলের মধ্যে। চন্দনা তার স্বামীর হাত ধরে বলল, হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, ঘরেই চলো। আমারও মনে হয় আজ আর কেউ আখড়ায় আসবে না বলে। চলো। এই বলে চন্দনা এক হাতে হ্যারিকেন আর একতারাটা ধরে আরেক হাতে তার স্বামী নিতাই বাউলের হাত ধরে আখড়া থেকে বেরিয়ে যেতেই নিতাই বাউল আবার তাকে বলল, রাতে আর কিছু খাবো না গো চন্দনা, বুঝলে। ওমা, তা বললে হয় নাকি? রাতে একটু সেবা করবে না? বয়সটা তো বাড়ছে নাকি? একে তো চোখে দেখতে পাও না, তারপর শরীরের কোনো ব্যামো বাঁধালে আমি একলা মেয়ে মানুষ তোমাকে কোথায় নিয়ে ছুটবো বলো তো? নিতাই বাউল তার কথা শুনে বলল, সে বাড়ুক পেটের গভর, এমনিই ভরে যাবে গানের সুরে। ছোটবেলা থেকে কতবার এমনভাবেই পেট ভরিয়েছি, আর আজ তো কেউই এলো না যে পয়সা দিয়ে যাবে। ঘরের চালও তো বললে সকালে যে শেষ হয়ে গেছে, তাহলে অত খেতে গেলে আমার ঘরের ভগবানকে সেবা দেবো কিভাবে বলো। চন্দনা তার কথা শুনে বলল, অন্ন নাই খাও, তবুও জল বা সাবু বা কিছু ফল কেটে দেবো, খেয়েও খান। চন্দনা কথাটা বলে থামতেই হঠাৎ আকাশে প্রচণ্ড জোরে একটা বিদ্যুতের আলোর ঝলকানি হলো, যা দেখে চন্দনা ব্যাকুল কণ্ঠে তার স্বামীকে বলল, তাড়াতাড়ি পা চালাও গো, বোধহয় এক্ষুনি ঝড় বৃষ্টি কিছু শুরু হবে। আকাশের অবস্থাও ভালো নয়, তাড়াতাড়ি ঘরে ফিরে গেলে আর কোনো অসুবিধেও হবে না। নিতাই বাউল তার কথা শুনে বলল, ও হলেও বা কি, ঠিক আবার কমে যাবে দেখবে। না গো, আজকের আবহাওয়া অন্যরকম ঠেকছে। ঝড় তো আগেও হয়েছে, কিন্তু এমন ধারা তো মনে হয়নি। আজ আকাশের আধার রং কেমন যেন একটা সর্বনাশা লাগছে। মেঘের আওয়াজ শুনতে পাও না তুমি? চোখ দুটোতে তো দেখতে পাও না আগে থেকেই, তাই বলে কি কান দুটোও তোমার গেছে? এমন সময় হঠাৎ আবারও একটা বিদ্যুতের ঝলকানিতে জোরালো একটা চিৎকার করে পথে থেমে দাঁড়িয়েই নিতাই বাউলকে আঁকড়ে ধরল চন্দনা। তারপরেই আবার তারা দুজন তড়িঘড়ি পা চালিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে পৌঁছালো তাদের ঘরে। তবে বৃষ্টির মধ্যে নিতাই বাউল আর তার গা না মুছে সোজা ঘরের দেওয়ালের কিনারা ধরে বিছানায় গিয়ে বসতেই হ্যারিকেনটার আলোটা বাড়িয়ে ঘরে এসে ঢুকলো চন্দনা। তারপর সে তার স্বামীকে বিছানায় বসে থাকতে দেখেই বলল, এ কি, অমনি তুমি
বসে পড়লে বিছানায়, গায়ে জল না মুছেই বসলে। তোমার না নিজের প্রতি বিন্দু মাত্র খেয়াল নেই। নিতাই বাউল হেসে বলল, অত খেয়ালে কি হবে গো চন্দনা? তাছাড়া আমি চোখে দেখতেও পাই না ভালো, কিভাবে গায়ের জল মুছবে বলো তো? তোমারও যে বলবো তা তো সাহস পায় না, যতই তুমি আমার বউ হও। তুমি যে একখান মেয়ে মানুষ। চন্দনা নিজেই মুচকি হেসে এগিয়ে এলো একটা গামছা নিয়ে তার দিকে। তারপর তার গায়ের জল মুছতে মুছতে বলল, আমি না তোমার বউ হই? এখনো এত শরম কিসের? হ্যাঁ, এখনো এত শরম? তোমার ওদিকে দেখো, প্রায় 6-7 মাস ধরে সংসার করছি। চন্দনা তার স্বামীর গা মুছতে মুছতে তার গায়ের ঢিলা ঢালা ফতুয়াটা খুলে দিতেই তার স্বামীর বুকের ছাতিটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো একভাবে। হলদে আবছা হ্যারিকেনের আলোতেও স্পষ্ট বুঝতে পারছে তার সেই খোলা বুকের ভেতর থেকে হৃদযন্ত্রটা ক্রমাগত ওঠানামা করছে। তাতে বোঝা যাচ্ছে সচলতা সেচ খালে এখন একটা মাছ জীবন্ত হয়ে রয়েছে জলের স্বাদ গ্রহণের জন্য। এমন সময় আবারও ঘরের বাইরে একটা জোরালো বাজ পড়ায় প্রচণ্ড জোরে চিৎকার করে চন্দনা আবারও একবার জড়িয়ে ধরল তার স্বামীকে। এমন সময় হঠাৎ তার স্বামী নিতাই তার এক হাত চন্দনার ঘাড়ের উপর দিয়ে হাতড়াতে হাতড়াতে মাথার উপরে নিয়ে এসে বলল, ভয় করো না চন্দনা, এই ঝড় ঠিক থেমে যাবে, ঠিক থেমে যাবে। চন্দনা তার কথার উত্তরে কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার কোমরে আঙুলের ঘন ঘন একটা ছোঁয়া পেতেই সে কেঁপে উঠল যেন। তারপরে চন্দনা নিতাইয়ের পিঠের ওপর তার দু হাতকে প্রসারিত করে তার পিঠটাকে খামচে ধরতে নিতাই বাউল তাকে ফিসফিস করে বলল, করো কি চন্দনা? আমাকে খামচি দাও কেন? ব্যথা লাগে যে আমার। একে আমি অন্ধ, তার মধ্যে যদি পিঠে আবার ক্ষত হয়, ব্যথায় ব্যথায় শেষ হয়ে যাবো যে। চন্দনা তাকে ফিসফিস করেই বলল, কোথায় খামচি দিচ্ছি গো তোমায়? আদর করছি তো, আদর বোঝো না? তা কেমন সে আদর? কিছুই তো টের পাচ্ছি না। দাঁড়াও, তোমাকে টের পাওয়াচ্ছি। কথাটা বলে চন্দনা ধীরে ধীরে তার উপর থেকে সরে নিতাই বাউলের দু পায়ের মধ্যস্থলে তার হাতের উপর ভর করে বসে নিতাই বাউলের শরীরের মধ্যস্থলের কেন্দ্রে নিয়ে গেল তার মাথাটাকে। তারপরেই আর চোখে একবার সে নিতাই বাউলের দিকে তাকিয়ে বলল, এবার দেখো আদর কাকে বলে, কাকে যতন বলে। ও, তুমি তো আমার চোখে দেখতে পাও না, বুঝেই নাও। কথাটা বলে আবারও চন্দনা গোপন স্তম্ভের উচ্চতা নির্ধারণ করে আবার নিম্নগামী হতেই নিমাই বাউলের একটা তীব্র সুখের প্রবল ধ্বনি শোনা যেতে লাগলো। আবারও একটা দমকা হাওয়ার সাথে বিদ্যুতের ঝলকানির আলো তাদের ঘরের মধ্যে আসতেই তাদের বিছানার পাশের হঠাৎ করে জানলাটা আবার খুলে গেল। মুষলধারে বাইরের বৃষ্টির জলের ফোঁটা ধেয়ে আসতে লাগলো তাদের ঘরের ভেতরে। চন্দনা তড়ি ঘড়ি ওপরে উঠে জানলাটা আবজে দিতেই কি একটা জানি তাকে স্পর্শ করে ঘরের অন্ধকারে মিশে যেতেই একবার চমকে উঠল চন্দনা। এমন সময় হঠাৎই তার পাশ থেকে অন্ধকারে একটা হাত তার ঘাড় অবধি উঠে যেতেই আবারও স্বামী নিতাই বাউলের গলার আওয়াজ শুনতে পেল। সে মস্করার স্বরেই বলে উঠল, কোথায় গেলে গো তুমি চন্দনা? উঠে গেলে যে? ভালো লাগেনি বুঝি খেজুর গাছের রস? চন্দনা বলল, বালাই ষাট, কি যে বলো না তুমি! খেজুর গাছও খাঁটি, আর খেজুরের রস। ও আসলে জানলাটা আটকাতে গিয়ে কিছু একটার সাথে হাতে ধাক্কা লাগলো, তারপর মনে হলো সেটা প্রচন্ড ঝোরে ঘরের মধ্যে ঢুকে গেল। কি ছিল ওটা? ও বোধহয় কোনো টিকটিকি হবে, শিকার করতে দেয়াল দিয়ে হেঁটে যাচ্ছিল, কিংবা চন্দনা তার দিকে তাকিয়ে বলল, কি কিংবা? থেমে গেল কেন? বলো না পুরোটা। শিকার ধরার জন্য টিকটিকি দেওয়ালে ঘোরাঘুরি করে, আর টিকটিকিরা মিলন সঙ্গী খোঁজার জন্যও দেয়াল দিয়ে ঘোরাঘুরি করে, বুঝলে চন্দনা? চন্দনা কোনো উত্তর দিল না। সে শুধু নিতাই বাউলকে টান টান করে শুয়ে দিল বিছানায়। বৃষ্টির জলের ছিটে লেগে প্রায় বিছানায় জলীয় ভাব অনুভব করা যাচ্ছে তার মধ্যেই। বৃষ্টির জলের ছিটে লেগে প্রায় বিছানায় জলীয় ভাব অনুভব করা যাচ্ছে। তার মধ্যেই চন্দনা তার মুখটা আধার থেকে আলোর মুখোমুখি নিয়ে এলো একবার, আর স্বল্প আলোতেও তার মুখে যেন ফুটে উঠল একটা উদ্দীপ্ত চাহনি, যেন কোনো তীব্রতর উৎসাহ ফুটে উঠছে তার চোখের মধ্যে। এবার চন্দনা বলল,
এবার তোমার খেজুর গাছে হাঁড়ি বাঁধবো রস পাড়ার জন্য। দেখি কত রস লুকিয়ে রেখেছো তুমি তোমার গাছে। নিতাই বাউল বলল। খেজুর গাছে হাড়ি বাঁধবে? বাঁধো বাঁধো। চন্দনা নিজেকে সামলাতে পারল না। সে ধীরে ধীরে তার সকল গাত্রপত্র খুলতে লাগলো, ঘড়ির বেগবান কাঁটার মতো ছুটতে ছুটতে। তারপরেই সরু পাহাড় বিস্তর নিতাই বাউলের উঁচু নিচু মালভূমির ন্যায় উরুদয়ে ঢলে পড়ল ধীরে ধীরে চন্দনা। আর তারপরেই নিতাই বাউল আবারও বিচলিত দ্বিশব্দের উচ্চারণে মশগুল হয়ে পড়ল। তবে সে একাই নয়, তার সঙ্গে সেই শব্দ উচ্চারণে ক্রমশ মশগুল হয়ে উঠল চন্দনাও। আজ বহুদিন পর যেন পরিপূর্ণতা অনুভব করছে চন্দনা, যে পরিপূর্ণতাকে মানুষ শব্দের চেয়ে মাধ্যম হিসাবে প্রকাশ করতেই পছন্দ করে। বাইরে বিস্তৃত আকাশের গুরুগম্ভীর ডাক, সাথে ঝড় বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। তার মধ্যেই জীর্ণ প্রায় 4 পায়ের চৌকির মধ্যে গভীরতা মেশানো একটা মৃদু বাদক শব্দ। চন্দনা একবার তীব্র সেই সুখের মধ্যেই তার স্বামীকে বলল, এক ফোঁটা খেজুরের রসও তো এখন দিলা না আমায়। তোমার কাছে কি প্রাণ নাই নাকি? জড়ো নাকি? গাছ কি মরে গেছে? তুমি আপনেই রসের ধারা ছোটাছুটি টের পাবা গো চন্দনা, সবুর করো একটু। ঠিক আছে, তাই করি। অন্ধকারে তাদের কথা থামতেই আবার শোনা যায় তাদের নিঃশব্দের ঘরময় জড়ময় গতির প্রাণের ছোঁয়াচের শব্দ। বৃষ্টির সাথে সাথে শিথিলতা নেমেছে, যেন চারিদিকে মাটি ভিজে উঠেছে আজ আবারও প্রকৃতির অনুদানে। নিশি তৃষ্ণায় ঝড়ের শব্দ যেন ধরাকে শান্তি করে তুলেছে। এর মধ্যেই আরো জোরালো হতে লাগলো দুটো সম্মিলিত কণ্ঠস্বরের মিলিত শব্দ। তবে সেই শব্দের বিস্তরণ সীমাবদ্ধ রইল তাদের ঘরের মধ্যেই। অনাবিল আনন্দের বাতাস যেন বারবার গায়ে এসে লাগতেই চন্দনা কেঁপে কেঁপে উঠছে, আর তার সঙ্গে নীরবতা ভেঙে উচ্চ থেকে নিম্ন গতির পরজীবী হয়ে ওঠার সজীব যাত্রার মধ্যেই নিতাই বাউলও তাকে সহায়তা করছে বারংবার। তার মধ্যেই যেন নিমজ্জিত হয়ে উঠছিল বারবার তারা দুজনেই। এই সুখের স্বাদ অনুধাবন করতে করতে কেমন যেন হাঁস ফাঁস করে উঠতে লাগলো চন্দনা। ক্লান্তিতে তার লতানো উদ্ভিদের মতন কেশোদ্দয় তার মুখের সম্মুখ পানে এসে উপস্থিত হতে লাগলো। চন্দনা আবারও তাকে কাতর স্বরেই বলল, তোমার গাছে যে সার নাই আর, বোধহয় মরণ ধরেছে। এখন যে রসের কানাকড়িও পেলাম না। নিতাই বাউল আবারও তার দু বাহুকে বলিষ্ঠ করে চন্দনার বেদনা সাদৃশ্য ফলধারের ওপর করো আবিষ্ট করে তার সম্মুখ পানীয় কুয়োর অতলে নিবিষ্ট করতেই আবারও চন্দনা সেই শব্দোচ্চারণ করতে শুরু করলো, যাতে সে পরিতৃপ্ততাকে অনুভব করে। হ্যারিকেনের আলোটা কেরোসিনের ফুরিয়ে আসায় কেমন যেন নিভু নিভু করছে, তবুও তাও আগুনের শিখাটা জ্বলছে। তার মধ্যেই চন্দনা তার বালুচর মরুভূমির মতো জঙ্গলময় ভূমির ওপর যেন ঝর্ণা জলের খানিক অস্তিত্ব পেল। আর তার সাথেই নিতাই বাউল একবার নিদ্রাময় ক্লান্ত গলায় তাকে বলল, খেজুর গাছের রসের ধারা ধরতে পারলে না বুঝি চন্দনা? হাঁড়িতে যে এক কোণা পড়লো না। চন্দনা কোনো উত্তর দিল না। সে কেবল সরে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল তার পাশে। তারপর সে ক্লান্তি মেশানো গলায় বলে উঠল, জানি না, তবে আমি শুধু যাচাই করে দেখলাম তোমার খেজুর গাছে প্রাণ আছে কিনা। তবে একখানা উত্তর দেবে? কি প্রশ্ন? তুমি যে তোমার খেজুর গাছের চারিপাশে সবসময় পাহারা দিয়ে রাখো, আজকে উঠতেই বা দিলে কেন? আর হারিয়ে বা বাঁধতে চললে কেন? তোমার গাছেও বুঝি তাপ হয়, বৃষ্টি চায়? তা হয় রে বউ, মিছে বলবো না। তবে ওই একখান কথা আমার যে গুরুজি ছিলেন, তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি আমাকে বলতেন জানিস, এই চারিদিক সব টান হচ্ছে অস্থিরে ঢাকা। সংসার, সম্পদ, গুণ কিংবা যাবতীয় সুখ সবই আমাদের লোভ দেখাবে, কেউ তোরে সুখ দেবে না। কারণ ওই এক কথাই তিনি বাকি ফকিরদের মতো সবসময় বিশ্বাস করে বলতেন, যে যা আছে আমাদের দেহ ভাণ্ডারে, যাই আছে তাই আছে ব্রহ্মাণ্ডে। মনন দিয়ে তাকে খুঁজে নিতে হয়, সাধনা করতে হয়, তাতেই সুখ মেলে। এইসব সুখে বড় মায়া জন্মায়, যাতে ঢেউ এলেও সমুদ্রের মধ্যে গভীরতা থাকে ক্ষণস্থায়ী, বুঝলে? নাও,
এখন ঘুমিয়ে পড়ো দেখি। আর ঘুম? কাল কি খাবো সে চিন্তায় মাথা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আজও তো রোজগার হলো না। ঘরের ওই অল্প তোলা খাবার, আজ বোধহয় চিন্তায় ঘুম আমার আসবে না। আর তাছাড়া কেমন জানি খুব চিন্তা হচ্ছে। ওমা, তোমার আবার কিসের চিন্তা? আমি না থাকলে তোর কি হবে বলতো? আমারে ভালোবেসে যে তোমার পড়ানেও বৃষ্টি নামে, তুমি তাতে ভেজো, সেসবের কি হবে? তুমি যে আমার বড্ড সোহাগী একখানা বউ গো চন্দনা। তোমাকেও যে আমি খুব ভালোবাসি। কেন, তুমি আবার কোথায় যাবে? ওসব ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। না, আমি অন্ধ মানুষ, কবে কোথায় পড়ে মরে থাকবো। মনের চোখ দিয়ে ঈশ্বরকে শুধু দেখি, তোকেও দেখতে পারিনি কোনোদিন। শোনো চন্দনা, আমি না থাকলে যখন আমার কথা তোমার খুব মনে পড়বে, খুব মন খারাপ হবে, আমার এই একতারাটা নিয়ে আগ্রায় চলে গিয়ে দু গানের কলির সুর ধরবে চন্দনা, আমার কথা ভেবে। তাহলেই আমায় খুঁজে পাবে তুমি। ওসব কথা না মুখেও এনো না, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি তো বলছি, ঘুমাও দেখি। কথাটা বলে চন্দনা পাশ ফিরে শুতেই এমন সময় হঠাৎ নিতাই বাউল প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠল। আহ! চন্দনা তড়ি ঘড়ি তার দিকে মুখ ফিরে বলল, কি হলো গো তোমার? হঠাৎ এমন জোরে চিৎকার করলে কেন? কি একটা আহ! আহ! কি একটা জানি পায়ে কামড়ালো আমাকে চন্দনা। খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে রে বউ। আহ! আর থাকতে পারছি না, খুব খুব যন্ত্রণা করছে। খুব খুব। চন্দনার দু চোখ ব্যাকুল হয়ে উঠল নিমেষে। সে বলল, কি কামড়ালো তোমাকে? এমন সময় হঠাৎ হ্যারিকেনের দিকটা থেকে একটা আওয়াজ পেয়ে সামনে তাকাতেই চন্দনা যা দেখলো তা দেখে সে চিৎকার করে উঠল। বিস্ফোরিত চোখেই চেয়ে রইল সেদিকে। হ্যারিকেনের আবছা আলোতে বোঝা যাচ্ছে সেই জিনিসটা একটা কালচে বন্ডের সাপ। হ্যারিকেনটার পাশ দিয়ে ঘরের দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। চন্দনা তার নিজের মুখ আতঙ্কে আর ভয়ে চেপে ধরেই বলল, ওগো, তোমার যে সাপে কেটেছে গো, এখন কি করব আমি? কি সর্বনাশ হয়ে গেল! আমি কাকে ডাকবো এই বৃষ্টির মধ্যে? গ্রামের স্বাস্থ্য কেন্দ্র তো এখান থেকে বহু দূরে। কি করব আমি এখন, হে ভগবান! চন্দনা কথাগুলো বলে আবারও পেছনে তাকাতেই আবারও তার স্বামীর অনবরত যন্ত্রণার চিৎকার শুনতে পেল সে। যন্ত্রণায় তার ছটফটানের বেগ যেন আরো বাড়তে লাগলো। তার সঙ্গে কেমন যেন তার প্রাণবল ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। চন্দনা চিৎকার করে কাঁদতে কাঁদতে কোনো রকমে ঘরের মেঝেতে পড়ে থাকা তার শাড়িটাকে কোনো রকমে জড়িয়ে নিয়ে তার স্বামীর মুখের দিকে ঝুঁকেই বলল, তুমি একটু সবুর করো, আমি এক্ষুনি কাউকে ডেকে আনছি, কিচ্ছু হবে না তোমার। তার ঘরের দরজা খুলে হ্যারিকেন হাতে নিয়ে বৃষ্টির মধ্যে চিৎকার করে চেঁচাতে চেঁচাতে সবাইকে ডাকতে লাগলো, কেউ আছো? আমার স্বামীকে সাপে কেটেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কেউ আছো? কিন্তু চন্দনার এই যন্ত্রণার চিৎকার কেউই বোধহয় শুনতে পেল না এই দুর্যোগের রাতে। তাছাড়া তাদের বাড়ি থেকে বাকি বাউল যারা আখড়ায় তাদের সাথেই গান গায়, তাদের বাড়িগুলো অনেকটাই দূরে। আকাশ থেকে ঘন ঘন শুধু বাজ পড়ে চলেছে, আর তার মধ্যেই চন্দনা ধপ করে বসে পড়ল মাটির মধ্যে। তবে তার চিৎকার থামলো না। সে একইভাবে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে করতেই বলল, কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, কেউ আছো? চন্দনা সেখানেই বসে কাঁদতে লাগলো। শুধু তবে তার কানের মধ্যে আবারও ভেসে উঠল যেন তার স্বামী নিতাই বাউলের বলা সেই কথাগুলো। যা আছে আমাদের এই দেহ ভাণ্ডে, তাই আছে সব আছে এই ব্রহ্মাণ্ডে। মনন দিয়ে তাকে খুঁজে নিতে হয়, সাধনা করতে হয়, তাতেই সুখ মেলে। এই সব সুখে বড় মায়া জন্মায়, যাতে ঢেউ এলেও সমুদ্রের মধ্যে গভীরতা থাকে ক্ষণস্থায়ী। বুঝলে? কারোর সাহায্য না পেয়ে দুর্যোগ মাথায় নিয়ে আবার হ্যারিকেন হাতে নিয়ে ঘরে ফিরে এলো। তবে ঘরে গিয়েও সে তার স্বামীর আর কোনো সাড়া পেল না। চন্দনা ধীর পায়ে বিছানার সামনে এসে কাঁপতে কাঁপতে তার হ্যারিকেনের আলোটা তার মুখের সামনে নিয়ে গিয়ে একবার তার মুখের ওপর আলো ফেলে বলল, ওগো, কি হলো গো? তুমি সাড়া দিচ্ছ না কেন গো? সাড়া দাও। আর ঠিক তখনই সে দেখলো তার স্বামী নিতাই বাউলের মুখ দিয়ে
ফেনা বের হয়ে আসছে। তার সাথে সাথে তার চোখ দুটো স্থির হয়ে আছে ঘরের বাইরের দিকে, যেন সে তার অন্তিম সময়ে অপেক্ষা করছিল চন্দনাকে হয়তো কিছু বলবার জন্য। হ্যারিকেনটা হাত দিয়ে ফেলে দিয়ে চন্দনা জড়িয়ে ধরল তার স্বামীকে। তার ঠান্ডা হয়ে আসা মৃতদেহের মধ্যে সে হাত নেড়ে নেড়ে খুঁজতে লাগলো শুধুই সজীবতাকে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সবই বিকল হয়ে এসেছে। মৃত্যু নেমে এসেছে সর্বত্র, আর প্রাণ নেই। তার চোখ নড়ে না, ঠোঁট নড়ে না, গলার নালি অচল, পায়ের পাতায় টান নেই, বুকে ঢিপ ঢিপ শব্দও হয় না। চন্দনা চিৎকার করে কাঁদতে কাঁদতেই বলল, মেরে ফেললো গো, আমার স্বামীটারে পিষে মেরে ফেললো গো। দেখতে দেখতে রাতের দুর্যোগ কেটে ভোর হয়ে এলো। আর ঠিক তখনই প্রায় বাউলপাড়ার সকলেই এসে ভিড় জমালো তাদের বাড়ির জলময় উঠোনে। কিন্তু তারা সকলে যে দৃশ্য দেখলো তা দেখে তারা নিজেরা সকলের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো বারংবার। ঘরের বারান্দার সামনে বসে রয়েছে চন্দনা, একটা পাটি পেতে, আর তার সামনেই শোয়ানো রয়েছে একটা সাদা চাদরে ঢাকা নিতাই বাউলের পুরো মৃতদেহটাকে। তার পাশে একটা প্রদীপ জ্বলছে, বাতাসের আলোয় সেটা দপদপ করছে। চন্দনা কোনো কথা বলছে না, সে শুধু নীরব হয়ে বসে রয়েছে ছলছল চোখে। এবারে সে সামনে দাঁড়িয়ে থাকা সকলের দিকে তাকিয়েই বলল, তোমরা এতক্ষণে এসেছো, দেখো গো, দেখে যাও আমার সর্বনাশ। ভালো লাগছে তো দেখে? আমার স্বামীটাকে গতকাল রাতে সাপে কেটেছিল, মরে গেছে ও। দেখো তোমরা, কাল রাতে কত করে তোমাদের ডাকলাম একটু সাহায্যের জন্য, কেউ এলো না, কেউ না। আমার স্বামীটাকে এভাবে যন্ত্রণায় মরতে এলো, কেউ সাহায্য হলো না। এমন সময় হঠাৎ ভিড়ের মধ্যে থেকেই একজন বয়োজ্যেষ্ঠ ফকির চন্দনার সামনে গিয়ে দাঁড়ায়। তার মাথায় হাত রেখে বুঝিয়েই বলল, কাঁদিস না মা, যে চলে যাওয়ার সে তো যাবেই। নিয়তির পাকে বাঁধা আমাদের এ জীবন, কারোর রেহাই নেই রে। তুই কোনো চিন্তা করিস না, তুই এখন থেকে আমাদের বাউল দলেরই সঙ্গে আখড়াই গাইবি, কেমন? নেহাত আমি এই বাউল পাড়ায়ও তো থাকি না, বাইরেও গানের বায়না থাকে, ওই জন্য তো যাই। আর আমি তো তোর অচেনাও নই বল। আর যারা দাঁড়িয়ে আছে, আমার কথা অবিশ্বাস হলে তাদের তুই বিজন সাহের কথা জিজ্ঞেস করে নিস, সকলেই আমাকে চেনে। চিন্তা করিস না মা, তুই এখন আমাদের দলের একজন সদস্য, ভাত কাপড়ের চিন্তা ছাড়। চন্দনা তার কথার প্রত্যুত্তরে আর কিছুই না বলে আবার তার মৃত স্বামী নিতাই বাউলের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে আসতেই নিতাই বাউলকে সমাধিস্থ করার জন্য উদ্যোগী হলো পুরুষ বাউলেরা সকলেই। তবে চন্দনা নিতাই বাউলের একতারাটা বুকে জড়িয়ে রেখে দিল। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো। তবে আজ আর কিছুতেই চন্দনার মন ঘরের ভেতরে পড়ে থাকছে না, যেন শুধু তার স্বামীর কথাই মনে পড়ছে। কাল বারবার তার স্বামী বলছিল সে না থাকলে তার কি হবে সে কথা। হঠাৎ স্মৃতির অগোচরে তার বলা গতকাল রাতের সেই আরেকখানি কথা তার কানে ভেসে উঠল। শোনো চন্দনা, আমি না থাকলে যখন আমার কথা তোমার মনে পড়বে, খুব মন খারাপ হবে। আমার এই একতারাটা নিয়ে আখড়ায় চলে গিয়ে দু গানের কলির সুর ধরে আমার কথা ভাববে চন্দনা, তাহলে আমারে খুঁজে পাবে তুমি। এমন সময় সে তার স্বামীর একতারাটা হাতে নিয়ে বাউলের আখড়ায় ছুটে গেল। তবে গতকালের ঝড়ে আখড়ায় বেশ ক্ষতি হয়েছে, সেজন্য তার মধ্যেই মাটিতে এক কোণে বসে একতারা হাতে একটা গানের সুর ধরে গান গাইতে শুরু করলো চন্দনা। আর সেই গানের সুরে ধীরে ধীরে যেন পৌঁছে যেতে লাগলো তার ভালোবাসার মানুষের আরো কাছে। কিন্তু তাকে সে ছুঁতে পারছে না কিছুতেই, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে অনবরত তাকে ছোঁয়ার। এভাবেই দিন কাটতে লাগলো। চন্দনা আস্তে আস্তে সেই গানের সুখে বিভোর হয়ে সে তার স্বামীকেও খুঁজে পেল তার মনের ভেতরে।
অন্যদিকে বিজন সাইয়ের বাউলের দলের সাথে গান গেয়ে তারও ভাত কাপড়ের চিন্তার নিষ্পত্তিও হলো। কয়েকদিন পর এখন বিজন সাইয়ের বাউলের দলের সাথে এই ঘুরে ঘুরে গান গেয়ে গিয়েই চন্দনার দিন কাটে। ঠিক তেমনই আজও গান গাইতে এসেছে। সে তাদের চাঁদপুরের পাশে থাকা নয়নপুরের প্রভাবশালী ব্যবসায়ী মহাজন হলদর হালদারের বাড়িতে। এই নয়নপুর এলাকায় ব্যবসায়িক ও পারিবারিক দিক থেকে সুনামের অভাব নেই হলধর স্যাকরার। বিস্তর জমিজমার পাশাপাশি তার এই দ্বিতল রাজকীয় বাসভবন। হলধর হালদারের পত্নী বিয়োগ ঘটেছে ইতিপূর্বেই, তবে তার 2 ছেলে আছে, তবে তারা বিবাহিত নন। তার বাড়িতে বাৎসরিক রাধা গোবিন্দের পুজোর জন্য 3 দিন ধরে পূজার্চনা সহ কীর্তন চলছিল। তবে আজ তা শেষ হয়ে কীর্তনের আসর বসেছে তার বাড়ির প্রকাণ্ড বারান্দায়। আর সেখানেই বাউল গানের বায়না নিয়েই বিজন সাইয়ের বাউল গানের দলের সাথে চন্দনাও এসেছে তার বাড়িতেই। বাউল গান শুনতে বাড়ি ভর্তি লোকজনের শোরগোল। আর সকলের মাঝখানে দাঁড়িয়ে একতারা হাতের নেচে নেচে গান শোনাচ্ছে বিজন সাই। আর তার পেছনে বসে আছে তার বাউল দলের সকল সদস্যেরা। তার মধ্যে চন্দনাও একতারা হাতে বসে গানের সুর ধরে মাথা নাড়াচ্ছিল নিজের মতন করেই। এমন সময় হঠাৎ মালিক হলধর হালদারের চোখ গেল চন্দনার দিকে। চন্দনার দিকে সে একভাবেই তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর কি ভেবে তার গোফের নিচে স্থির ওষ্ঠে একটা তীক্ষ্ণ তীরের ফলার মতো হাসির বক্ররেখা মেলে উঠল। হলধর সকলের মধ্যে থেকে তার বাড়ির কাজের মেয়ে মিনতিকে ইশারায় ডেকে তার কানে কানে কিছু একটা বলে বসার জায়গাটা থেকে সে নিজে উঠে দাঁড়িয়ে চন্দনার দিকে তার একটা বাঁকা চাহনি নিবন্ধ করে সে উঠে গেল সেখান থেকে। মিনতি হলধর হালদারের কথা মতো চন্দনার পেছনে এসে বসে তার কানে কানে তাকে কিছু একটা বলল। এই মেয়ে, এই শুনছো? কর্তাবাবু ডাকছেন তোমারে, একটু চলো, ওটা দেখি। চন্দনা খানিকটা অবাক হয়ে বলল, আমাকে ডাকছেন? কিন্তু কেন? সেসব আমি কিছু জানি না। তোমাকে কেন কর্তাবাবু ডাকছে তা তুমি নিজে গিয়ে শুধোবে। ওটো, চলো আমার সাথে, ওটো। তবে বিজন সাই গানে মশগুল থাকায় তাকে না জানিয়ে চন্দনা তার নিজের মাথার ঘোমটা টেনে নিয়ে একতারা হাতে সে মিনতির সাথে গানে বসা সেই জায়গার পেছন দিক দিয়ে হলধর হালদারের বাড়ির ভেতরে তাকে নিয়ে গেল। হলধর হালদারের ঝাঁ চকচকে বাড়ির দেওয়াল থেকে বাড়ির মেঝে, বাড়িতে কত আসবাবপত্র জমে রয়েছে সেসবের দিকে তাকাতে তাকাতে একবার হাঁটতে হাঁটতেই কাজের মেয়ে মিনতির সাথে ধাক্কা খেতেই সে কাজের মেয়েটা তাকে বলল, আরে কি হলো গো মেয়ে, আমার ধাক্কা মারলে যে? চন্দনা বলল, না গো, আসলে ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদের কর্তাবাবু বুঝি খুব বড় লোক, তাই না? এত বড় বাড়ি, এত এত জিনিস। মিনতি তার কথা শুনে হাসতে হাসতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে ওপর তলায় উঠল। বাড়ির একেবারে ওপরের শেষ প্রান্তের একটা অন্ধকার ঘরের সামনে এসে দরজায় একবার টোকা দিতেই মিনতি দেখল দরজাটা আগে থেকেই খোলা রয়েছে। সেখান দিয়েই মিনতি নিজের মুখটা এগিয়ে ঘরের ভেতরে তাকিয়ে বলল, কর্তাবাবু, ওকে নিয়ে এসেছি আমি। ঘরের ভেতর থেকে হলধর হালদার তাকে বলল, তুই যা মিনতি, ওকে ভেতরে আসতে বল। মিনতি তাই করল। চন্দনা কিছুই বুঝল না, কিন্তু মিনতিকে হঠাৎ সে চলে যেতে দেখে সে নিজেও দুপা পিছিয়ে গেল। আর ঠিক তখনই মিনতি তাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে দরজাটা খুলে ভেতরে ঢুকিয়েই ঘরের বাইরে থেকে দরজাটা আবজে দিয়ে চলে গেল। চন্দনা ঘরের মেঝেতে পড়ে যেতে গিয়েও কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াতেই দেখতে পেল তার থেকে ঘরের সমদূরত্বে ঘরের মধ্যে বিছানার একপাশে থাকা জানালার সামনে দাঁড়িয়ে হুঁকো টানছে হলধর হালদার। চন্দনা তার দিকে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে মাথা নিচু করে তাকে বলল, আমাকে ডেকেছেন আপনি কর্তাবাবু? চন্দনার গলার আওয়াজ শুনে ঘুরে তাকালো। তারপর হুঁকো টানতে টানতেই তার দিকে এগিয়ে এসে বলল, কিরে মেয়ে, নাম কি তোর? আগে কর্তাবাবু, চন্দনা। আপনি আমার এখানে ডেকেছেন কেন? হ্যাঁ ডেকেছি তো, তোকে না ডেকেছি আর থাকতে পারলাম না।
চন্দনা একবার তার মুখের দিকে তাকালো, তারপরই সে নিজের মুখটা নামিয়ে নিল ভয়। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখের অভিব্যক্তি কেমন যেন অদ্ভুত ঠেকছে তার, কেমন যেন হিংস্র কোনো জানোয়ারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে তার চোখে মুখে। এমন সময় হঠাৎ চন্দনার একটা হাত টেনে ধরল হলধর হালদার। তারপর তাকে সে তার বুকের কাছে নিয়ে আসতেই চন্দনা তার হাত ছাড়ানোর চেষ্টা করে তাকে বলল, এসব কি করছেন? ছাড়ুন কর্তাবাবু, ছাড়ুন আমারে। তোর হাত ছাড়বার জন্য তো ডাকিনি আমি। ছি 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 ছি, আপনি এত নোংরা কর্তাবাবু, ছি! আমি ভেবেছিলাম আপনি আমাকে অন্য কারণে হয়তো ডেকেছেন, কিন্তু তার বদলে এই নোংরা। আমার স্বামী মারা যেতে পারে, কিন্তু তাই বলে কোনো পরপুরুষের ছোঁয়া। ছাড়ুন বলছি, ছাড়ুন। আগে জানলে আমি কখনো আসতাম না। হলধর চন্দনার কথা শুনে তার গালের মধ্যে সজোরে একটা চড় বসাতেই চন্দনা চিৎকার করার চেষ্টা করতেই হলধর হালদার তার মুখটা চেপে ধরে তাকে দাঁত খিচিয়েই বলল, বড্ড দেমাগ না মাগি তোর? রূপের তো আছে, এই যে স্বামী ছিল তাকেও বুঝি রূপের আগুনে পুড়িয়ে মেরেছিলি। হ্যাঁ, আজকে তো সব রূপের না আগুনে ঘি ঢালবো রে আমি। চল চল। হলধর হালদার তার হুকো ফেলে চন্দনাকে জোরপূর্বক শক্ত করে ধরে টেনে নিয়ে গেল তার বিছানার মধ্যে। তারপরই চন্দনাকে চুল ধরে টেনে নিয়ে তার বস্ত্রপত্রে পরিসরে আবৃতকে খুলে তার গোপনীয় মরুভূমির খাদের মধ্যে নিজের মণ্ডলকে এগিয়ে নিয়ে গিয়ে তার রসনা দিয়ে জাঙ্গল রান্নের সরবরে সাঁতার কাটতে শুরু করলো। আর তার সেই জোরালো সাঁতারে চন্দনার যেন গা ঘিন ঘিন করে উঠতে লাগলো। পচে যাওয়া কচুরিপানার যেমন বিশ্রী গন্ধভাব হয়, ঠিক তেমনভাবেই হলধর হালদার তার মরুভূমিময় প্রতিটি মোড়কে তার মণ্ডল ও নাসিকাদয় দিয়ে তীব্রতর মরুভূমির উষ্ণতার তীব্রতা পরিমাপ করতে লাগলো। তারপরে চন্দনার ডালিম ফলময় পাহাড় সাদৃশ্য কুচের বৃন্তস্থল দিয়ে মোহকময় তৃষ্ণা মেটানোর জন্য ঝর্ণার খোঁজ করতে লাগলো ক্রমশ। তবে হলধরের সেই প্রবল সহ্যোগ বিস্তরে যেন যন্ত্রণায় ক্রমশ কাহিল হয়ে যেতে শুরু করলো চন্দনা। এরপরই হলধর তার গাত্রের সমস্ত পত্রকে ঝরিয়ে দিয়ে ঝড়গামী ন্যাড়া আঠালো প্রকাণ্ড বৃক্ষের রূপ নিয়ে চন্দনার মরুভূমির সরোবরে আছড়ে পড়তেই চন্দনা আর্তনাদের চিৎকার সহ গুঙিয়ে গুঙিয়ে ক্রমশ সরিয়ে দিতে চাইল তার সেই প্রকাণ্ড ন্যাড়া বৃক্ষকে, কিন্তু তা পারল না সে। তবে হলধর হালদার তার হাত দিয়ে বেশিক্ষণ চন্দনার মুখ চেপে ধরে রাখতে পারল না। চন্দনা কামড়ে তার হাত সরিয়ে দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেই এবার তাকে আটকাবার জন্য হলধর তার বিছানার বালিশ দিয়ে চন্দনার মুখটা চেপে ধরে। আবারও তার উচ্ছ্বাসের হাসিময় বাতাসে তার ন্যাড়া আঠালো প্রকাণ্ড বৃক্ষকে ধারালোভাবে চন্দনার সরোবরে প্রবেশ করাতেই চন্দনা আরও জোরে জোরে ছটফট করে যেতে লাগলো। তবে হলধর থামল না। সে তার কার্যাবলীর মধ্যেই আবারও জোরালো একটা তাচ্ছিল্যের হাসি হেসে চন্দনাকে বলল, কি রে চন্দনা, কি হলো তোর? সব দেমাগ ফুরিয়ে গেল? জানি তো, জানি চিৎকার করবি না। হ্যাঁ, কথাটা বলতে বলতেই কেমন যেন একটা উদ্দীপন অনুভব করলো হলধর। তার রক্ষ বৃক্ষের শীর্ষে যেন আঠালো কষ নির্গত হচ্ছে। তবে চন্দনার ছটফটানি আর উপলব্ধি করল না সে। সে ভাবল হয়তো সেও এই আস্বাদের আনন্দে নিমজ্জিত হয়ে রয়েছে, আর সেই কষ নির্গমনেই যেন প্রশান্তিতে মিশে যাচ্ছে সে অনবরত। সে তা চন্দনার মরুভূমির জাঙ্গলরান্য স্থানে নির্গমন করে ধীরে ধীরে। আবারও চন্দনার সর্বময় মরুভূমির ওপর থেকে সরে উঠে আসতেই চন্দনাকে প্রায় অসারময় অবস্থায় আবিষ্কার করল। সে সঙ্গে সঙ্গে চন্দনার মুখের ওপর থেকে চাপা দেওয়া বালিশটা সরিয়ে তার হাতের নাড়ি ধরতেই দেখল যে চন্দনার নাড়ি অচল। আর সেই দৃশ্য দেখে যেন হলধরের মাথায় অসময় বজ্রপাত হলো, আর সে আতঙ্কিত গলায় বলল, এই তো মরে গেছে। আমি তো ভয় দেখানোর জন্য মুখে বালিশটা ঠেকিয়েছিলাম, তাতেই না না, আমাকে যে করে হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে। এমন সময় হঠাৎ হলধরের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। সে তার ঘরের জানালার সামনে বিছানা থেকে নেমে এসে একবার ভালোভাবে চোখ বুলিয়ে দেখে চন্দনাকে। চন্দনার গাত্রে আবারও তার পরিধেয় বস্ত্র বেষ্টন করে তাকে পেঁজা কোলা করে জানালার সামনে নিয়ে গেল। জানালার সামনে লোহার গ্রিল না থাকায় তার কাজে কোনো অসুবিধাই হলো না। সে ধীরে ধীরে জানালার বাইরে দিয়ে চন্দনার অনাবৃত মৃতদেহটাকে ছুঁড়ে ফেলে দিল ঘরের জানলা দিয়ে নিচের দিকে থাকা অন্ধকারে পানা পুকুরের মধ্যে।
আর তার সাথে সাথেই সেই পুকুরে জোরালো গতিতে গিয়ে পড়ল চন্দনার মৃতদেহটা। চন্দনার পুরো শরীরটা পুকুরের সেই কালো জলের মধ্যে পুরোপুরি ডুবে গিয়ে আবার ভাসতে শুরু করতেই ওপরের ঘর থেকে তার একতারাটাও সজোরে ছুঁড়ে দিল হলদর পুকুরের দিকে। আর সেই একতারাটা ওপর থেকে এসে পড়ল ঠিক চন্দনার হাতের জায়গাটায়, আর সেটাও জলে মৃদু মৃদু ভাসতে শুরু করতেই চন্দনার মৃতদেহের শান্ত মুখের মধ্যে যেন ফুটে উঠল একটা বাঁকা হাসির রেখা। পরের দিন সকালে হলদর হালদারের বাড়ির পেছনের পুকুরে বেশ একটা লম্বা চওড়া ভিড় জমতে শুরু করার সাথে বাউল গান গাইতে আসা সকলে হলদর হালদারের বারান্দা থেকে ঘুম ভাঙা চোখে সেখানে এসে উপস্থিত হলো। তার সেই পুকুরের সামনে পানা পুকুরের মধ্যে ভাসছে চন্দনার মৃতদেহটা, আর তার পাশে সেই একতারাটা। বিজন সাঁই সকলের মধ্যে হঠাৎ কাঁদতে কাঁদতেই বলল, ওরে অবাগি, শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারলো না। দেখ তোরা, স্বামীর মৃত্যুটা মানতে না পেরে নিজের কি সর্বনাশ করেছে দেখেছিস? হলদর হালদার বিজন সাইয়ের এই কথায় সায় দিয়েই বলল, আহ, তাই তো, কি কি ঘটে গেল! হা ঈশ্বর, এইটুকু মেয়ে, বয়স কত? 24-25 হবে। স্বামীর মৃত্যু শোক না সামলাতে পেরে শেষমেশ। ইস 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 ইস। থানার বড়বাবু বিজন সাঁইয়ের সঙ্গে কথা বলে চন্দনা যাবতীয় তথ্য সংগ্রহ করে এই অনুমানে উপস্থিত হলেন যে সে এই পুকুরে ডুবেই আত্মঘাতী হয়েছে। তারা আর তদন্তে না গিয়ে পুকুর থেকে চন্দনার মৃতদেহটাকে তুলে নিয়ে বিজন সাঁইয়ের বাউল দলের হাতে তুলে দিল, সেটা সমাধি করার জন্য। কিন্তু চন্দনার একতারাটা থেকেই গেল পানা পুকুরের সেই কালচে জলের মধ্যে। দেখতে দেখতে দিনের আলো নিভে গিয়ে রাত হয়ে এলো। হলদর হালদারের বাড়ির সেই পুকুর ঘাটে মিনতি বসে তাড়াহুড়ো করে রাতের এঁটো বাসন মাজতে মাজতেই বলল, তাড়াতাড়ি এগুলো সেরে আবার খুনি বাবুরে খুশি করতে যাও। বুড়ো ভামটা মরেও না, মাস মাইনেও বেশি দেওয়ার নাম নেই, শুধুই ফুল মারিয়ে গাছ মারিয়ে হাঁটা স্বভাব নোংরা বেটা ছেলেটার আর গেল না। অসভ্য কোথাকার। এমন সময় হঠাৎ জলের মধ্যে বুদবুদ উঠতে থাকলো। কি একটা জানি ভেসে এলো তার দিকে। আজ জ্যোৎস্না রাত, অন্ধকার নেই, তাই জলের মধ্যে ভেসে আসা জিনিসটা ঠিক কি সেটা বুঝতে অসুবিধা হলো না মিনতির। সেটা একবার হাতে ধরে মিনতি আতঙ্কিত গলায় বলল, এটা তো ওই মেয়েটার হাতে দেখেছিলাম, কিন্তু এটা এখানে কেন এখনো? মিনতি আর কোনো কথা বলতে পারল না। তার আগেই পুকুরের জলের কালচে অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে সে তাকে টেনে নিয়ে গেল জলের অতল গভীরে। মিনতি তার হাত থেকে সেই একতারাটা ছুঁড়ে ফেলে দিল পুকুর পাড়ের দিকে। আর তখনই সেই একতারাটা কেমন শূন্যে বাজতে লাগলো। আর অন্যদিকে পানা পুকুরের অতল গভীরে ডুবতে লাগলো মিনতি। মিনতি কোনো রকমে তার হাত দুটো জলের বাইরে বের করে রেখে প্রাণপণে চেষ্টা করলো সাঁতার কাটার, কিন্তু তাও পারল না। এমন সময় হঠাৎ তার কানের পাশে একটা ফ্যাস ফ্যাসে নারীর কণ্ঠস্বরে জোরালো হাসির শব্দের সাথে কতগুলো কথা সে শুনতে পেল। আজকে তো তোকে মরতে হবে মিনতি। কাল যখন আমাকে ধাক্কা মেরে ওই দানবটার ঘরের ভিতরে রেখে এসেছিলি, তখন মনে ছিল না তুই তো সব জানতিস, তা ওই বড় বাবুকে কিছু জানাসনি। আমার মৃত্যুর জন্য তুইও কম দায়ী হোস রে মিনতি, তুই বরং মর। মিনতির জলের ওপরে ভাসতে থাকা হাত দুটো এবার পুকুরের জলের গভীর অতলে ডুবে যেতেই তার মাঝতে আসা সব বাসনগুলোই সব পুকুরের চারিদিকের জলে ভাসতে লাগলো। ঘরের মধ্যে নিশ্চিন্ত মনে হুকো টানতে টানতে পায়চারি করছিল হলদর হালদার। আর বারবার তার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে মিনতি আসছে কিনা তা দেখছিল সে। ঘড়ির কাঁটায় এখন অনেক রাত। মিনতি তো এ সময় তার কাছে আসে,
যখন তার দুই ছেলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। একমাত্র হলধর ঘুমায় না, সে জেগে থাকে মিনতির জন্যই। আবারও সারা ঘরময় পায়চারি করতে করতে একবার বিরক্তির গলায় সে বলল, ওহ, আজ মনে হয় মিনতি আসবে না। এর ঠিক চলে আসতো, দরজাটাকে আটকে দিই বড়। ঠিক এমন সময় হঠাৎ সিঁড়ির দিক থেকে একটা একতারা বাজার শব্দ শুনতে পেল হলধর হালদার। তার সাথে একটা গুনগুন শব্দ। সেটা শুনে সে কৌতূহলী হয়েই বলল, কি ব্যাপার, এত রাতে আবার একতারা কে বাজাচ্ছে? গিয়ে দেখি তো। হলধর হালদার তার ঘর থেকে সদ্য বের হওয়ার জন্য দুপা বাইরে রাখতেই তার দরজার সামনে যেন এসে দাঁড়ালো একটা ছায়া মূর্তি। আর তার সাথেই হঠাৎ করে জ্বলতে থাকা বাড়িময় সব আলোগুলো নিভে গেল হলধরের। হলধর কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি তাকে বলল, কি হলো কর্তাবাবু? আমি তো এসেছি, আপনি দাঁড়িয়ে রইলেন যে? সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটার থেকে মিনতির কণ্ঠস্বর শুনতে পেয়ে যেন খানিকটা নিশ্চিত হলো হলধর হালদার। সে তাকে বলল, ও তুই মিনতি? আমি তো ভাবলাম তুই আজ আসবি না। তা ওই একতারাটা কোথা থেকে পেলি আবার? মিনতি আর কোনো কথা বলল না, শুধু তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনার না সব সময় কর্তাবাবু শুধু প্রশ্ন আর প্রশ্ন। প্রশ্ন মোটে পুরোয় না। আপনার প্রশ্নের উত্তর দিতে দিতে রাতটাই আকাশ থেকে উবে যাবে, দেখবেন। মিনতিকে পুরো কথা শেষ করতে দিল না হলধর হালদার। সেও তাকে ফিসফিসে কণ্ঠেই বলল, ভেতরে আয়। মিনতি ঘরের ভেতরে ঢুকে আসতেই ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল ভেতর থেকে। তবে সে বিষয়ে খেয়াল করল না হলধর হালদার। অন্ধকারে মিনতিকে ধরে একটু একটু করে সে এগিয়ে নিয়ে যেতে লাগলো তার সহ্য বিস্তরের মধ্যে। মিনতি আরও একটি বাক্য বিনিময় করলো, তবে সে তার হাত ধরে যেতে যেতেই তার একটি আঙ্গুলিষ্ট দিয়ে বারবার একতারার মাঝের তারটাকে মৃদু মৃদু বাজাতে লাগলো। মিনতি তার সম্মুখ পানে এগিয়ে যেতেই এবারে হঠাৎই হলধর হালদার তার একটা হাত ধরতেই আবিষ্কার করলো মিনতির হাতটা প্রচণ্ড ঠান্ডা। এমনকি তার সামনে দাঁড়িয়ে একটা কনকনে বাতাসের সুবাস পাচ্ছে সে। হলধর হালদার সন্দেহের দৃষ্টিতে তাকে বলল, কিরে মিনতি, বরফ ধরে এলি নাকি রে? তোর হাত এত ঠান্ডা? মিনতি বলল, পুকুর ঘাটে বাসন মাজছিলাম তো একটু আগে, তাই এমন ঠান্ডা হাত, বুঝলেন বড়বাবু? হলধর আর কোনো শব্দ প্রকাশ করার আগেই তার বক্ষে তীব্রতর একটা শীতল পাটির পাতার অস্তিত্ব খুঁজে পেল। আর তার সঙ্গে আঁধারে মিশে যেতে লাগলো তার শরীরময়ে থাকা একের পর এক আবরণী। তারপরই মিনতি ঝুঁকে গিয়ে বসে পড়ল তার সামনে। আর তারপরই ঝুলন্ত দোলনার মতো বারবার নড়তে লাগলো যেন মিনতির সম্মুখে। হলধর যেন আর বেশিক্ষণ নিজেকে সামলাতে পারল না। তার নিজের মধ্যে সর্বত্র যেন এক চুম্বকীয় শক্তিতে সে মিনতিকে তুলে নিয়ে এলো তার বক্ষ খেতে। তারপরে অনবরত মিনতির মরুভূমির সাদৃশ্য নৌকার জঙ্গলে জোড়াময় বৃক্ষের মধুর মৌচাক খুঁজতে শুরু করলো হলধর হালদার। তবে তার খোঁজ সে পেয়েও গেল। আর তারপরই সে তার হাত বাড়ালো সেই মৌচাকের দিকে। তবে কোনো মৌমাছির বাধা না পেয়ে সে মধু গ্রহণে মুশকুলই হয়ে পড়ল। আর তার সাথে মিনতি প্রবল নদীর মধ্যে বন্যার জলোচ্ছ্বাসের মতো জোরালো চিৎকার করতে লাগলো। হলধর হালদার আর নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারল না। বেশ কিছুক্ষণের মধ্যেই সে শুরু করলো সেই আদিম খেলার চূড়ান্ত নিয়মাবলী। ক্রমাগত মিনতির অন্তর্মহলে যেন জোরপূর্বক কিছু একটা বস্তু প্রবেশের চেষ্টা করতে লাগলো। তারপরই মিনতি কাতর কণ্ঠে তার দ্বিহস্ত দ্বারা আঁকড়ে ধরল হলধরের আড়ালে থাকা গর্তময় সড়কে। এমন সময় হঠাৎ নিজেকে জানালার পাশে হলধর আবিষ্কার করায় সে হতভম্ব হয়েই বলল, আমি এখানে কখন এলাম? আমি তো বিছানায় ছিলাম। তাহলে না না, এবার জানলার গ্রিল লাগানোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এক্ষুনি তো আমি
আর মিনতি কোথায় গেল? এই মিনতি, মিনতি! এমন সময় হঠাৎ তার কানের পাশে একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর শুনতে পেল সে। কি গো কর্তা বাবু, ভয় পেলে? ভাবলে যদি ভুল করে জানালার ওপারে পড়ে যাও। সেই কণ্ঠস্বর শুনে একবার পেছন ঘুরে তাকাতেই একটা অস্পষ্ট চেহারার এক দীর্ঘকায় অবয়বী, তবে তার চেহারা এখনো অস্পষ্ট। হলধর হালদার খানিকটা ভয় পেয়ে আমতা আমতা করতে করতেই বলল, কে? তুই কে? আর মিনতি কোথায় গেল? এত তাড়াতাড়ি আমাকে ভুললে হবে কর্তা বাবু? আমি চন্দনা, কালকে যাকে ফুল ভেবে টেনে ছিঁড়েছিলে ভালোবাসার টানে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোতলাতে তোতলাতে তাকে আবারও বলল, চন্দনা? সে আবার কি করে ফিরে আসবে? তাকে তো আমি নিজেই। কি হলো, থেমে গেলেন কেন কর্তা বাবু? নিজের মুখে নিজের পাপ স্বীকার করতে লজ্জা করছে বুঝি? ভয়ে হলধরের ঘাড়ের ওপর দিয়ে যেন একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। তবে তবুও সে চন্দনার সেই অবয়বকে বলল, কি চাস তুই? কি চাস? তোমার মৃত্যু গো, যেভাবে আমাকে মেরেছ ঠিক সেভাবে। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার দুর্বলতার সুযোগ নিয়ে পাপ করেছো তুমি, পাপ। এর মাসুলটা তোমাকে দিতেই হবে। হলধরের কপালে যেন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হলধর ঘামতে ঘামতে জানালার পাশ থেকে সরে এসে ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই আবারও চন্দনা তাকে বলল, পালাবেন কর্তা বাবু, পালান। আমিও দেখি আপনি পালিয়ে কোথায় যান। দরজা তো বন্ধ, আপনি পালিয়ে কোথায় যাবেন? হলধর এবার চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। চন্দনার অবয়ব ঝড়ের গতিতে তার বিছানার ওপর এসে বসে পা দোলাতে দোলাতে তার দিকে তাকিয়েই বলল, কিরে, পালাবি না? পালা চেষ্টা কর। বসে আছিস কেন? চেঁচা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বুঝি? হলধর হালদার কিছুই বুঝল না। সে অনবরত তার ঘরের দরজা ধাক্কা মারতে লাগলো ঘরের বাইরে যাবার জন্য, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। এমন সময় হঠাৎ ঘরের মেঝে ঘেঁষটে সেই একতারাটা বিছানার দিকে এগিয়ে যেতেই সেটাকে চন্দনা তুলে নিয়ে বাজাতে শুরু করতেই হলধর তার দু কানে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে ধপ করে বসে পড়ে। তার সাথে আবারও গলার স্বর যেন ফিরে পায় সে। সে তাকে চিৎকার করে বলে, বন্ধ করো, বন্ধ করো এই আওয়াজ। বন্ধ করো, আমার কষ্ট হচ্ছে, কানে খুব কষ্ট হচ্ছে আমার। ও, খুব কষ্ট হচ্ছে তাই না কর্তা বাবু? চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে কষ্ট থেকে মুক্তি দেব। এই বলে চন্দনার সেই অবয়ব তার হাতকে প্রকাণ্ড করে হলধর হালদারের চুলের মুঠি ধরে টানতে টানতে টেনে নিয়ে এলো সেই জানালার কাছে। তারপর লালচে ভাটার মতো হিংস্র একটা চাহনিতে সে আবারও তাকে বলল, দেখ শয়তান, এখান থেকে তো তুই আমাকে ফেলে দিয়েছিলি নিচের ওই পুকুরে। তার আগে আমার সাথে সেই ঘৃণ্য কাজ করে আমাকে দম আটকে মেরেছিলি, তারপরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিলি। মনে পড়ছে কতটা কষ্ট যন্ত্রণায় আমি মরেছি? আজ তোর পালা, তুই মর, না হলে মৃত্যুর স্বাদ পাবে কি করে? কি ভয়ানক যন্ত্রণা হয় মৃত্যুতে। মেরে ফেলবো তোকে যেভাবে তোকে ওই স্বাদের মিনতিকে মেরেছি একটু আগে পুকুরের জলে চুবিয়ে। হলধর একবার সেই রক্তাক্ত অবস্থাতেই তার দুই হাত জড়ো করে ক্ষমা চেয়ে চন্দনাকে ধীর গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও চন্দনা, আমি আমি সত্যিই অন্যায় করেছি। আমার লোভ মেটাবার জন্য তোমাকে আমি বলি করেছি। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কোনোদিন কারোর সাথে এই অন্যায় করবো না। না কর্তা বাবু, তা যে হয় না। মরা মানুষ যে কারোর কথা শোনে না, শোনে না। আর আমারও প্রাণের মূল্য তো আপনাকে চোকাতেই হবে। এমন সময় হঠাৎ হলধরের গালের মধ্যে ঘরের অন্য প্রান্ত থেকে অদৃশ্যে একটা জোরালো চড় মারার শব্দ হতেই আরও এক নারী কণ্ঠস্বরের এক প্রকাণ্ড অবয়ব প্রকট হয়ে তারা রাগান্বিত কণ্ঠেই হলধরকে বলল, শয়তান, মর তুই মর।
তোর জন্যে আজ আমাকেও মরতে হয়েছে। বুড়ো ভম কোথাকার, কচি জাম পাকতে দেখলে স্বাদ নিতে ইচ্ছে করে বুঝি না? মর তুই, মর মর। যখন প্রথমবার তুই আমার সাথে সেই নোংরা কাজ করেছিলি, আমি তোকে বারবার বলেছিলাম যে আমিও বিবাহিত, কিন্তু তুই তখন আমার কথা শুনিসনি। নিয়াত আমার স্বামীর কঠিন ব্যামো সংসারে নুন আনতে পান্তা পুরোয়, তাই অভাবের কথা ভেবে তোর প্রস্তাবে সায় দিয়েছি। না হলে পয়সার দামি দামি কাপড়ের লোভ দেখিয়ে আমাকে নিংড়ে শিয়ালের মতো কেইছিস তুই। তুই মর না মর, তোর মরাই ভালো। মেরে ফেল তুই ওকে চন্দনা, দেরি করছিস কেন? আমি ওকে যন্ত্রণায় তিলে তিলে শেষ হতে দেখতে চাই, মরতে দেখতে চাই ওকে। মর মর তুই মর। চন্দনা আবারও জানালার সামনে হলধরের মাথাটাকে টেনে এনে তাকে জানালার বাইরে নিচের অন্ধকারে ধাক্কা মেরে ফেলে দিতেই সজোরে ঝোড়ালো একটা চিৎকার করতে করতে নিচের পুকুরের মধ্যে ছিটকে গিয়ে পড়ল হলধর হালদার। চন্দনার সেই অবয়ব একটা দমকা বাতাসের সাদৃশ্য নিয়ে সেই পুকুরের ওপরে ঘূর্ণির মতো পাক খেতে খেতে তৃপ্তি ভরা একটা উল্লাসের হাসি হাসতে শুরু করলো। ঘরের জানালার দিক থেকে খানিকক্ষণ পুকুরের দিকে চেয়ে ধীরে ধীরে মিশে গেল মিনতির সেই অবয়ব। তবে চন্দনার অবয়ব থামল না। সে একভাবে সেই পুকুরের আশপাশের ঝোপঝাড়গুলোকে তার অনবরত তৃপ্তির হাসির সাথে নাড়িয়ে যেতে লাগলো বারংবার। আজ তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। বারবার হলধর হালদারের মৃত মুখটাকে পুকুরের কালচে জলে ভাসতে দেখে সে আনন্দে আত্মহারা হচ্ছে। এমন সময় হঠাৎ পুকুরের অন্য প্রান্ত থেকে একটা তীর্যক আলোর সাথে একটা নৌকাকে দেখতে পেল চন্দনার অবয়ব। সেই নৌকা থেকে ঘন ঘন আলোক ছটা তার দুচোখকে যেন ধাঁ দিয়ে দিচ্ছে বারংবার। চন্দনা কৌতূহলী হয়ে তার পুকুরের চারিধারে ঘূর্ণয়ন থামিয়ে সেদিকে তাকিয়েই বলল, ওটা কিসের আলো? আর ওই নৌকাকে কি যেন মনে হচ্ছে না এদিকে এগিয়ে আসছে, কিন্তু কে? এমন আলো তো কোনো মানুষের পক্ষে ছড়ানো সম্ভব নয়। তাহলে কি অন্য কেউ? এমন সময় হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেল চন্দনা। একটা একতারার সুর, তার সাথে গুনগুন একটা গানের সুর। এই গান চন্দনার অচেনা নয়। তার হিংস্র লালচে দু চোখ বুঝে আসে শ্রদ্ধায় আর ভালোবাসায়। সে যেন শান্ত হয়ে উঠছে ক্রমশ। তার সাথে নৌকাটা তার আরো কাছে আসতেই চন্দনা একবার মৃদু হেসেই বলল, তুমি এসেছো বুঝি? সেই দীপ্তমান নৌকার মধ্যে থেকে নিতাই বাউলের কণ্ঠস্বর বলল, হ্যাঁ, তোমারে নিতে এসেছি গো চন্দনা। আমার মনের মানুষের সাথে দেখা করাতে নিয়ে যাবো তো। তার সাথে আমার মিলন আগেই ঘটেছে, এবার তোমার পালা। তোমার জন্যই তো এত অপেক্ষা। আমাকে ছাড়া তোমার তো থাকতে বড্ড কষ্ট হচ্ছিল চন্দন, আমি জানি, কিন্তু আর হবে না। দেখো, এখন তুমি আমি একসঙ্গে মিলিয়ে যাব আমরা এই জগৎ থেকে। এবার কি জানি কি হব, একজোড়া বক নাকি জলের জালে ধরা দুটো রূপলি রঙের মাছ, কিন্তু ঘাসের বুনো ফুল প্রজাপতি নাকি একজোড়া সদ্য তৈরি হওয়া একতারা, কিংবা আবার দুকুলি গান ধরা বসন্ত কোকিল। সব যে আমার মনের মানুষ ঠিক করে রেখেছে। চলো তার সঙ্গে দেখা করি। কতদিনের স্বাদ আমার মনের মানুষের সাথে আর এক মনের মানুষের দেখা করাবো। চলো তুমি আমার সাথে উঠে এসো নৌকায় দেখি। চন্দনার কালচে অবয়বের দু চোখ দিয়ে নেমে আসতে লাগলো জলের ধারা। সে উঠে এলো ধীরে ধীরে নৌকায়। আর তারপরে সেই পুকুর থেকে সেই নৌকা সহ তারা দুজন মিলিয়ে যেতে যেতে সম্মিলিতভাবে বলল, যা আছে আমাদের এই দেহ ভাণ্ডে, যা আছে তাই আছে ব্রহ্মাণ্ডে। মিলন হবেই একদিন, মিলন হবেই একদিন, হবেই ঠিক হবে আমার মনের মানুষের সনে।